Smoking causes cancer and alcohol consumption is injurious to health। धूम्रपान कैंसर का कारण बनता है और शराब का सेवन स्वास्थ्य के लिए हानिकारक है। धूमपान ক্যান্সারের কারণ হয় এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নমস্কার, আসল হেলথে আপনাদের সকলকে স্বাগত। আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ, দ্যাট ইজ দ্য ট্রু ওয়ে অফ লাইফ। আমরা আসল হেলথে এখন আমরা ফিজিক্যাল হেলথ বা হার্ট হেলথ সম্পর্কে আলোচনা করছি। প্রিভেন্টিভ হার্ট হেলথ আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমার অনেকগুলি ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে হার্ট ডিজিজকে প্রিভেন্ট করা যায়। তো যদি প্রিভেন্ট না করা যায় এবং যদি কোনো কারণে কারুর হার্টের প্রবলেম হয়ে যায়, তাহলে সেই প্রবলেমকে কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে আমার এখনকারের এই ভিডিও। তো আমরা কিভাবে উইদাউট সার্জারি বা নন ইনভেসিভ মেথড অফ ট্রিটমেন্ট ফর হার্ট ডিজিজ সেটা আমরা এখন আলোচনা করব। কিছু খুব কঠিন ব্যাপার না। আমরা অনেকেই হয়তো ভাবি যে হার্টের প্রবলেম হয়েছে, হার্ট ব্লকেজ হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে মানেই আমাদেরকে অপারেশন করাতে হবে। এখন এটা এত কমন হয়ে গেছে যে আপনি যদি কোনো একজন খুব সাধারণ মানুষকে বলেন, ইভেন গ্রামের দিকেও কোনো লোককে গিয়ে বলেন যে আমার হার্টে ব্লক আছে, বলবে যে তাহলে বাইপাস করিয়ে নাও বা রিং পরিয়ে নাও। এরকম অনেকেই আমি শুনতে পাই, আমি এমনি জাস্ট অনেক সময় শুনি, মজা পাই। তো এটা এতটাই হয়েছে, তা এর পিছনে অনেক কারণ থাকে, অনেক বিজনেস অ্যাটিটিউড বা আরও অনেক কিছু ব্যাপার। আমি ওগুলোর ডিটেলসে যাচ্ছি না। আমি যেটা আপনাদেরকে বলবো যে যদি এরকম প্রবলেম হয় তাহলে অপারেশন না করেও এই হার্টের চিকিৎসা করা যাবে পুরোপুরি খুব সুন্দরভাবে। সেটা কিভাবে করবেন এবং তার জন্য আমি বলবো অ্যাড। আপনারা অনেক সময় অ্যাড মানে অ্যাডভার্টাইজমেন্ট বোঝেন, আমি বলবো অ্যাডভার্টাইজমেন্ট না। ওই অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেখে আপনারা কর্পোরেট হসপিটালে যাচ্ছেন, অপারেশন করছেন আর করছেন, ওইটা না করে আমি বলবো ADD অ্যাড। আপনি আপনার লাইফে কিছু জিনিসকে অ্যাড করুন। সেটা হয়তো আপনার লাইফে আছে, হয়তো খুব ঠিকঠাক নেই। যেমন ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। উপনিষদ বলছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধ হতো। স্বামীজি বলেছিলেন যে ওঠো জাগো, থেমো না লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত। তো আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের গুড হেলথ, কারণ আমরা সকলেই জানি হেলথ ইজ ওয়েলথ। যদি আমার হেলথ আছে তাহলে আমার ওয়েলথ আছে, কারণ ওয়েলথ থাকলেও হেলথ না থাকলে আপনি এনজয় করতে পারবেন না, যতই আপনার হেলথ থাকুক। আপনার যদি কোটি কোটি টাকা থাকে আর আপনি যদি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকেন বা আপনার যদি একটা পা ভেঙে যায়, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন যে আপনি কিছুই এনজয় করতে পারছেন না। সেই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে হেলথ ইজ ওয়েলথ এই পার্টটা, এবং হেলথটাকে আমরা কত সহজে, কত সায়েন্টিফিক ওয়েতে, অথচ আমাদের যে কমন সেন্স সেটাকেও ইউজ করে আমাদের যে প্রবলেমটা কোথার থেকে আসছে সেই জায়গাটা যদি আমরা বুঝতে পারি। উপনিষদ এটাও বলছে যে আমাদের সাফারিংয়ের মেন কারণ হচ্ছে আমাদের ইগনোরেন্স। সো ইগনোরেন্সকে কাউন্টার করা যাবে কিভাবে, আমরা ইগনোরেন্স থেকে বেরিয়ে আসতে পারবো কিভাবে? কারণ দেখুন ইগনোরেন্স কেমন জিনিস। আপনাকে যদি আমি আমার কাছে ডাকি, ঘরটা যদি অন্ধকার থাকে তাহলে আপনি এখানে এসে একটা খোঁচা খাবেন, কিন্তু যদি আমি লাইটটা জ্বালিয়ে দিই তাহলে আপনি একটু ঘুরে আসবেন আমার কাছে। এই হচ্ছে ইগনোরেন্সের সঙ্গে নলেজের ফারাক। ইগনোরেন্স আপনাকে এই যে আপনার ট্রমাটা হলো, এই যে খোঁচাটা খেলেন, এটার কারণ হলো ইগনোরেন্স। যেই লাইট জ্বালিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আপনার ওটা হলো না, তো আপনি ওটার থেকে বেঁচে গেলেন। তো এই আমরা বেঁচে যেতে পারি যদি আমাদের ইগনোরেন্সকে আমরা রিপ্লেস করতে পারি নলেজ দিয়ে, এবং নলেজ শুড বি প্রপার নলেজ। আজকাল ইন্টারনেটের দৌলতে আমাদের নলেজ কিন্তু খুব প্রপার নয়, খুবই ইমপ্রপার নলেজ। 70% কেসে আমাদের যা সমস্ত চারিদিকে নলেজ আমরা পাই সেটা 70 to 80% অনেক সময় ইমপ্রপার। সেই জন্য আমি বলবো যে
প্রপার নলেজ যদি আমরা পাই এবং সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি, আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের অনেক রোগ জ্বালা এবং অনেক সাফারিং, লাইফের প্রচুর সাফারিং, শুধু রোগ জ্বালা বলবো না, সমস্ত রকমের সাফারিং থেকে ইভেন আমাদের স্ট্রেস অনেক কমে যাবে লাইফে। আমি যখন স্ট্রেস ম্যানেজমেন্ট বলবো তখন আমি ডিসকাস করব যে কীভাবে নলেজ আপনাকে, এই জ্ঞানের আলোক আপনাকে আপনার স্ট্রেস থেকে অনেক দূরে নিয়ে যেতে পারবে, অনেক পিসফুল জায়গায় পৌঁছে দিতে পারবে, অনেক হ্যাপি করতে পারবে। সো অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, এটাই হচ্ছে আমার ফার্স্ট এ। ডি ইজ ফর ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। আমি আগেই বলেছি যে আমাদের এই প্রবলেমগুলো, এটা আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার। সুতরাং এই লাইফস্টাইলের মধ্যে দুটো মেন ফ্যাক্টর, একটা হচ্ছে ডায়েট, মানে আমরা কি খাচ্ছি, এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ অনেক সময় হয়তো খেয়াল করেছেন যে প্রত্যেকটা প্রাণীর, আমাদের মানুষ বাদ দিয়ে বাকি অধিকাংশ প্রাণীর দেখবেন খাবার ফিক্সড হয়ে আছে। যেমন যারা তৃণভোজী তারা তৃণ খায়, তারা কিন্তু মাছ মাংস খায় না। এটা গরু বা ছাগলকে আপনি দেখবেন না যে মাছ মাংস খাচ্ছে। আবার একটা বেড়ালকে, একটা বাঘকে, একটা সিংহকে দেখবেন ঘাস খাচ্ছে না, কারণ ওরা মাংস খায়, ওরা মাংসাশী প্রাণী। কিন্তু মানুষ তো সব কিছু খায়। তাহলে মানুষ যখন সব কিছু খেতে পায়, তখন মানুষকে জানতে হবে যে আমি কি খাবো, আমার কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত নয়, এবং যদি খাওয়া উচিত সেটা কতটা পরিমাণে খাওয়া উচিত। আমাদের ডায়েট যে প্যাটার্ন, এই ডায়েট, আমরা অনেক সময় বলি আমার এই বডিটা, অ্যাকচুয়ালি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই বডিটা আর কিছুই নয়, এটা যেন ফুড রিঅ্যারেঞ্জড। মানে ফুডটা এরকমভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে আমাকে যা দেখছেন এটা, কারণ আমি তো সারাদিনে 3 বার করে হয়তো খাচ্ছি, সেটাই রিঅ্যারেঞ্জড হয়ে আমার এই বডিটা বা আমার এই ফিজিক্যাল স্ট্রাকচারটা। সুতরাং এই যে ফুড, এই ফুডের সঙ্গে অন্যান্য যে সিস্টেম, তার অত্যন্ত যোগাযোগ আছে। আমরা অনেক সময় হিন্দিতে বলি তন মন ধন, তো তার আগে আমরা এটা করি যে অনেক সময় বলি জैसे অন ऐसे তন, जैसे तन ऐसे मन, जैसे मन ऐसे धन। সুতরাং এই অন্নর সাথে আমাদের এই তন মন ধনের রিলেশন আছে। তো এই যে অন্ন বা ফুড, এই ফুডটা সম্পর্কে আমাদের একটা প্রপার নলেজ থাকা দরকার। আমি অলরেডি এর আগে ভিডিওতে আলোচনা করেছি যে কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট, তাদের কার কত ক্যালোরি ভ্যালু, আমরা কোনটাকে কতটা নেব, এই প্রপোর্শনগুলো, এগুলো নিয়েও আমি আলোচনা করেছি। তো এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ফুড নেয়ার আগে, আমরা খাওয়ার আগে যেন একটু বুঝে খাই। আর এছাড়া হচ্ছে এক্সারসাইজ। আমি যে ফুডটা নিচ্ছি সেই ফুডটা আমার বডিতে কনজিউমড হচ্ছে, এনার্জি হিসেবে কনভার্টেড হচ্ছে। সেই এনার্জিটা, তাহলে আমি এনার্জি নিচ্ছি অ্যাজ ফুড, এবং সেটাকে খরচাও করতে হবে। এবং যত এক্সারসাইজ করা যাবে আমার বডির মধ্যে সার্কুলেটরি সিস্টেম অত ভালো কাজ করবে, তো আমার বডির মধ্যে যে নোংরা বা টক্সিক মেটাবোলাইট, সেগুলো ওয়াশ আউট হবে তত ভালোভাবে। এবং হার্টের সার্কুলেশন যত ভালো থাকবে, তত হার্টের ব্লকেজের চান্স তত কম থাকবে। এবং আমি অলরেডি আপনাদের মেনশন করেছিলাম যে ফাইবার জাতীয় জিনিস, যেটা আমাদের ভেতরটাকে অলমোস্ট ঝাঁট দিয়ে পরিষ্কার করার মতো করে, সেজন্য সেই জায়গাটা খেয়াল রাখতে হবে যে আমরা যে খাবো সেটা যেন হাই ফাইবার। মোটামুটি আমরা যদি 30 গ্রাম 35 গ্রাম ফাইবার একদিনে খেতে পারি, তাহলে আমাদের শরীরটা অনেকটা ভালো থাকবে। তো এইটা হচ্ছে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। এই ডায়েট অ্যান্ড এক্সারসাইজ পার্টটা যেন আমরা আমাদের জীবনে, মানে ডে টু ডে লাইফে আমরা প্র্যাকটিস করি। এবং যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন এই প্র্যাকটিস করার কিছু দিনের মধ্যে আপনার এটা একটা গুড হ্যাবিট তৈরি হয়ে যাবে। তখন আর আপনার মনে হবে যে যদি আপনাকে কোনো খুব স্পাইসি খাবার দেওয়া হয়, বা ধরুন অনেক তেল ঘি ভাজাভুজিওয়ালা খাবার দেওয়া হচ্ছে, এখন হয়তো আপনি ওটাকেই খেতে ভালোবাসেন, কিন্তু তখন মনে হবে না আমি আর এটা খাবো না, এটা আমার খুব ভালো লাগছে না, কিন্তু এটা খেলে আমার যেন কীরকম, এত রিচ খাবার খেলে আমার শরীরটা খারাপ লাগে বা ভালো লাগছে না। আপনি জাস্ট আমার কথা শুনে 3টে মাস আপনি ট্রাই করুন, 3 মাস ট্রাই করুন যে আমার যে ফুড প্যাটার্ন আছে
যেটা আমি হয়তো এক সময় প্রচুর বিরিয়ানি খাচ্ছি, প্রচুর মাংস খাচ্ছি, প্রচুর মাছ খাচ্ছি, প্রচুর রিচ খাবার খাচ্ছি, ওখান থেকে আমার হার্টটাকে ভালো রাখার জন্য, কারণ হার্ট থাকলে তবেই আপনি থাকবেন, হার্ট না থাকলে আপনিও থাকবেন না। সুতরাং যদি আপনি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, তাহলে যেটা হেলদি প্যাটার্ন, সেই প্যাটার্নটা একটু ফলো করতে শুরু করুন। খাওয়া আর কিছুই নয়, খাওয়া অ্যাকচুয়ালি মাইন্ডসেট। যারা যেরকমভাবে, আমি আমার অনেক পেশেন্টদেরকে বলি, আমার বাঙালি পেশেন্টরা অনেক সময় তাদেরকে যখন বলি যে দেখুন মাছ মাংস খাবেন না, তখন বলে ডাক্তারবাবু আমি তো মরে যাব, মাছ মাংস না খেয়ে বাঁচা যায় নাকি? আচ্ছা আপনারা বলুন তো, যে আমার যে মারোয়ারি পেশেন্টরা, তারা তো মাছ মাংস খায় না, তারা তো ভেজিটেরিয়ান, সারা জীবন তারা ভেজ খাচ্ছে, তারা বেঁচে আছে কি নেই? আবার আপনি উল্টোটা, আমি যখন আমার মারোয়ারি পেশেন্টদেরকে বলি যে দেখুন তেল ঘিগুলো খাবেন না, কিন্তু তেল ঘি খাওয়াটা, বলছে ডাক্তার আমি তো মরে যাব, হ্যাঁ আমি তো মরে যাব, তেল ঘি ছাড়া আমি আমি বাঁচতে পারবো না। তো তেল ঘি ছাড়া বাঁচা যায় নাকি? ওই পেশেন্টটি আমার কাছে ট্রিটমেন্টে 3 মাস পরে আমাকে বলছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমার একজন পেশেন্ট, তিনি খুব বড় লোক, তিনি ভীষণ বড় লোক, আমি নাম বলছি না, অনেক কোটি টাকার মালিক তারা, আমাকে একদিন বলছেন যে ডাক্তারবাবু একদিন আমার বাড়িতে আসবেন। আমি বললাম কেন? আপনি আসুন না, আপনাকে নিমন্ত্রণ করছি, একদিন আসুন। তা ঠিক আছে, উনি অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তো আমার মনে হলো যে বলছেন যখন তখন একবার যাই। তো একদিন আমি গেলাম, গিয়ে আমাকে উনি কেন নিয়ে গেছেন, যে ডাক্তারবাবু আপনি বলার পরে আমি একটা আলাদা কিচেন করে নিয়েছি, আমার এই কিচেনে আপনি দেখুন, আমার এই কিচেনে কোথাও তেল ঘি নেই, কোনো তেল ঘি আপনি এখানে পাবেন না। মারোয়ারি পেশেন্ট, এমনিতেই নন ভেজের ব্যাপার ওখানে নেই, সঙ্গে তেল ঘি নেই। হ্যাঁ, উনি এয়ার ফ্রায়ার নিয়ে নিয়েছেন, ওনার কাছে ইন্ডাকশান আছে, আমি যেগুলো দেখলাম ওনার কাছে ওই মাইক্রোওয়েভ আছে, আর উনি এয়ার ফ্রায়ারেই বেশি খাবার দাবার তৈরি করেন এবং স্টিমড বেশি জিনিসপত্র খান, একটু অল্প নুন ছড়িয়ে, গোলমরিচ ছড়িয়ে, এগুলোকে একটু টেস্টি করেন। আমি বলেছিলাম যে আপনি মশলা সব খেতে পারেন, তো উনিও সব মশলা খান। হ্যাঁ, ওনারা অবশ্য পেঁয়াজ রসুনও খান, ওনারা মারোয়ারি, কিন্তু কিছু মারোয়ারিরা তারা পেঁয়াজ রসুন এগুলো খান। তো আমি দেখলাম পেঁয়াজ রসুন বা আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, এই সমস্ত, কারণ এগুলোতে কোনো প্রবলেম নেই, এগুলো আমাদের জন্য খুব উপকারী। ইনফ্যাক্ট স্পাইস কোনো খারাপ জিনিস নয়। আমরা যে বলি তেল মশলা, তেলটা খারাপ, মশলাটা নয়, কিন্তু মশলা আপনি সমস্ত মশলা খেতে পারেন। ইনফ্যাক্ট এই মশলার সন্ধানেই যুগে যুগে পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে, সে ইংরেজরাই বলুন, পর্তুগিজরাই বলুন, হ্যাঁ যাদেরই কথা বলুন, তারা চিরকাল এসছে এই মশলার সন্ধানে। সুতরাং ইন্ডিয়া স্পাইসের জন্য বিখ্যাত। আমি গোয়াতে গেছিলাম, স্পাইস গার্ডেন দেখে আমার দারুণ ভালো লেগেছিল। আরও আমি জাপানে গিয়ে একটা স্পাইস গার্ডেন দেখেছি কিছুদিন আগে, ওখানেও আমার খুব ভালো লেগেছে। আমি তার ছবি হয়তো আপনাদেরকে 2-4টে পরে দেখাবো, স্পাইস গার্ডেনের ছবি, আপনাদের দেখলে খুব ভালো লাগবে। আমরা যে মশলাগুলোকে এখানে খুব বেশি গুরুত্ব দিই না, করি না, ওরা সেগুলো সম্পর্কে তো পুরো হিস্ট্রি, উইকিপিডিয়া, হ্যাঁ ওরা কিভাবে খায়, কোথায় কিভাবে ইউজ হয়, সমস্ত কিছু আপনারা অবাক হয়ে যাবেন। তুলসী পাতা কি কি খাবারে লাগতে পারে এবং তুলসীর কি গুণ আছে এবং তুলসী কত রকমের হতে পারে, আমি জাপানের স্পাইস গার্ডেনে গিয়ে দেখলাম, আমার অবাক লেগেছে। এরকম যে কোনো, আমরা যে এখানে শাকগুলো, পালং শাক, তাই দিয়ে কত রকমের কিউজিনেতে এগুলো ইউজ হতে পারে, কত রকমের রান্না হতে পারে, কত হেলদি হতে পারে, আপনারা অবাক হয়ে যাবেন। তারপর আমি থাইল্যান্ড গেলাম কিছুদিন আগে, ওখানে দেখে অবাক হয়ে গেলাম যে ওরা তো এরকম ভাজাভুজি খায় না, ওরা সব কাঁচা খায়, অধিকাংশ কাঁচা। আমাকে পেঁপের স্যালাড খাওয়ালো, কাঁচা পেঁপের স্যালাড, আমি তো ভাবতেও পারি না এত সুন্দর, এত টেস্টফুল। এবং আমাকে অন্য আরও পাস্তা টাস্তা খাওয়ালো, তাতেও আমি খাবারের যে দেখলাম, ওটা কোনোটা ভাজা নেই, কোনোটা কিচ্ছু নেই। স্প্রাউটস অনেক বেশি খায়, কাঁচা শাকসবজি ওরা অনেক বেশি খায়, হ্যাঁ, আর ম্যাক্সিমাম হলে ওরা একটু বয়েল করে নিয়ে খায়। আমি একটা যে থাইল্যান্ডে একটা বাড়িতে খাবার খেতে গিয়ে জাস্ট আমি একটুখানি মানে দইয়েতে একটু চিনি আর নুন দিতে গেলাম, তো ওনারা বললেন যে আপনারা কিন্তু খুব স্পাইসি খাবার খান। না, আমি জাস্ট একটু নুন আর চিনি অ্যাড করছি। তো দেখলাম ওরা এসব করে না। মানে আমাদের যে হেলথ প্র্যাকটিস আর ওদের হেলথ প্র্যাকটিসে অনেক তফাৎ আছে, ওদের অনেক হেলদি প্র্যাকটিস এগুলো। তো সেই জন্য আমি এটা বলবো যে চাইলে আমাদের ডায়েট
আর এক্সারসাইজ, এই দুটো পার্ট যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদেরকে হসপিটালে যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। সাফারিংয়ের সম্ভাবনা মানে ফিজিক্যাল হেলথ আমাদের অনেক ভালো থাকতে পারে। এবং এটাও জানবেন ফিজিক্যাল হেলথের সাথে মেন্টাল হেলথ এবং আপনার স্পিরিচুয়াল হেলথ সব রিলেটেড। কারণ একটা মানুষ পুরোটা মিলে একটা মানুষ, এরকম নয় যে আমার হার্টটা আলাদা, কিডনিটা আলাদা, মনটা আলাদা, ঠিক আছে, আমার স্পিরিচুয়ালিটি আলাদা, তা নয়। A to Z সব একজনের মধ্যে। সেই জন্য যদি আমি একটাকে ঠিক রাখতে পারি আমার অন্যটাও ঠিক হবে সাথে সাথে। তো আমি ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিচ্ছি, পরে আরও বলবো। সেটা হচ্ছে নুন, চিনি আর তেল, এই তিনটে জিনিসকে খেয়াল রাখবেন। কত কত খেতে হবে আমি পরের ভিডিওতে ডিটেলসে বলবো। এই তিনটে জিনিসকে একটু কন্ট্রোল করে খাবেন। আর যেটাকে আমরা সহজে, খুব কমপ্লিকেটেড না করে যেভাবে চলতে পারি, যেটুকু নলেজ, পারফেক্ট নলেজ আমার মধ্যে আমাকে হেল্প করতে পারে, সেটুকুকে পারলে খেয়াল রাখুন এবং একটু জেগে থাকুন, একটু জাগ্রত থাকুন। সবাই যা করছে গাধার মতো আমরা সবাই একই কাজ করব, এটা যেন না হয়। আর আজকের দিনে মার্কেট কিন্তু আমাদেরকে গাধা বানিয়ে রেখেছে, কারণ তারা নানান রকম প্রোডাক্ট বিক্রি করার জন্য আমাদের কাছে নানান রকমের প্রলোভন দেখাচ্ছে এবং তাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি, তাতে করে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমাদের মধ্যে ওই যে আমাদের অ্যাওয়ারনেসটা, যেটাতে আমরা হেলদি অ্যাওয়ারনেস না হয়ে আনহেলদির দিকে কি করে আমরা চলে যাব, সবসময় আমাদের অ্যাট্রাকশনটাকে ওই দিকে। একটা বাচ্চা দেখুন, সে বলছে ম্যাগি খাবো, সে বলছে ওই কুরকুরে খাবো, চিপস খাবো, এবং আমরা তাদেরকে কিন্তু অ্যালাউ করছি। এটা আমাদের কখনোই উচিত নয়। আমরা নিজেরা জানি না হেলথ কাকে বলে, সেই জন্য আমরা হেলদি প্র্যাকটিসের মধ্যে যেতে পারি না এবং আমাদের পরের জেনারেশনকে এতটা আনহেলদি করে দিচ্ছি। আজকে আমার দেশে 40% বাচ্চা তারা ওবেস। আর এই ওবেসিটি যদি থাকে, এটাকে মেটাবলিক সিনড্রোম বলে। এই বাচ্চাটার ভবিষ্যতে আপনার আইদার ধরে রাখুন হাইপার টেনশন বা হার্ট ডিজিজ হবে, অথবা ডায়াবেটিস হবে, অথবা থাইরয়েড হবে, অথবা ক্যান্সার হবে, অথবা এর সবগুলোর কম্বিনেশনে কিছু না কিছু হবে। তো আমি আমার সন্তানকে কি করে এই ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি, সেই জন্য এটা যাতে না হয় এবং তাদের যেন হেলদি হ্যাবিট তৈরি হয়, হেলদি হবি হয়, এইগুলোর দিকে আমরা যদি এনকারেজ করি, পুরো কান্ট্রি যদি এটা করতে থাকে, সব মানুষের মধ্যে যদি এই জিনিসটা আমরা আনতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে হেলদি ওয়ার্ল্ড এইটাকে ভাবতে পারবো, কল্পনা করতে পারবো। এখন তো আমার খুব দুঃখ লাগে যে আমাদের সমস্ত ব্যাপারটাই যেন আনহেলদি বা ডাউনওয়ার্ডস মুভমেন্ট হচ্ছে, আপওয়ার্ডস তো নয়ই, ডাউনওয়ার্ডস। বিশেষ করে জাপান থেকে ঘুরে আসার পরে আমার খুবই খারাপ লেগেছে যে জাপান আপার ব্রেন ইউজ করে, আমরা লোয়ার ব্রেন ইউজ করি। আমরা পশুদের প্রবৃত্তি অনুযায়ী আমরা চলি, আমরা যেন অনেকটা পশুর মতো। যেখানে ভারতবর্ষ 5000 বছর আগে স্পিরিচুয়ালিটিতে একটা টপ মোস্ট জায়গায় ছিল, সবচেয়ে অ্যাডভান্সড কান্ট্রি পৃথিবীতে যদি কিছু থাকে তাহলে সে আমার ভারতবর্ষ। সেই ভারতবর্ষে আমরা আজকে এত অন্ধকারাচ্ছন্ন ব্যাপার দেখছি, সেইটা দেখে মন অনেক সময় ভারাক্রান্ত হয়। আর সেই কারণেই আমি আপনাদের কাছে এসেছি যে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে যদি আপনাদের কাছে পৌঁছাতে পারি এবং আপনাদেরকে একটু সচেতন করতে পারি, আপনারা যদি ভালো থাকতে পারেন। তো এই ছিল আমার যে ডায়েট, এক্সারসাইজ এবং ড্রাগস। এর পরে ড্রাগস সম্পর্কে আমি পরের ভিডিওতে বলছি যে আমরা যদি প্রিভেনশন করতে পারি তাহলে সেটা সবচেয়ে ভালো, যে হার্ট ডিজিজ প্রিভেন্ট করেছি। যদি না হয়েছে তাহলে তারপরে স্টেপ যে হার্ট ডিজিজ ম্যানেজ করছি। এই ম্যানেজ করতে গেলে আমাদের কি অ্যাওয়ারনেস এবং কি কি ডায়েট, এক্সারসাইজ এটা বলেছি। আর এর পরেরটা হবে যে আমরা কি কি ড্রাগস আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে, কিন্তু সেটা লাস্ট কথা। সেই জন্য আমি ড্রাগসের ব্যাপারে আপনাদেরকে এর পরের ভিডিওতে আমি রিকোয়েস্ট করব আপনারা সিরিয়ালি এই ভিডিওগুলো দেখবেন, ফলো করবেন, তাহলে আপনি সিরিয়ালি এই নলেজটা পাবেন যে কিভাবে হাউ টু প্রিভেন্ট হার্ট ডিজিজ অ্যান্ড হাউ টু ম্যানেজ হার্ট ডিজিজ। আমরা হার্ট ডিজিজকে কিভাবে রুখবো, হার্ট ডিজিজ থেকে কিভাবে ভালো থাকবো, ডিজিজ হলেও আমরা সেই ডিজিজটাকে নিয়েও সেটাকে কিওর করাতে পারি, অথবা সেটাকে কন্ট্রোল করতে পারি, অথবা ওটাকে নিয়ে চলতে পারি, কিন্তু হেলদি লাইফই লিড করতে পারবো। সেটা কিভাবে করতে পারবো সেই ব্যাপারটাকে আমি কন্টিনিউ করতে চাই। এবং আপনাদেরকে ড্রাগের ব্যাপারে, কার্ডিয়াক ড্রাগস যেটা ইউজ করি সেটা সম্পর্কে পরের ভিডিওতে বলছি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।